আজকে আমাদের ভিডিও টপিক দ্য লেগুন এই শর্ট স্টোরিটি আজকে আমরা টেক্সট অ্যানালিসিস করব। এর কিছুদিন আগে আমি লেগুন থেকে একটা কোশ্চেন আনসার আপলোড করেছিলাম, তো সেখানে তোমাদের বলেছিলাম যদি লেগুনে টেক্সট অ্যানালিসিস দরকার হয় তোমরা আমাকে জানিয়ে। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো, তার জন্যে ভাবলাম এটা টেক্সট অ্যানালিসিসটা দরকার আছে সেজন্য করছি। তো টেক্সট অ্যানালিসিস করব এবং তারপরে এমসিকিউ কোশ্চেন আনসার করব, কমপ্লিট করব পুরোটাই। তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার, আশা করি তোমাদের ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে এবং কোথাও কোনো প্রবলেম ডাউট হলে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা জানিও। তো লেগুন শুরু করার আগে একটু ইনফরমেশান জানা দরকার। লেগুন কিন্তু লেখা হয়েছিল, জোসেফ কনরাড লেগুন লিখেছেন। জোসেফ কনরাড একজন নভেলিস্ট ছিলেন, সেই সঙ্গে শর্ট স্টোরিও লিখেছেন। তো জোসেফ কনরাড 1857 জন্মগ্রহণ করেন ইউক্রেনে এবং প্রবাবলি 1924 তিনি মারা যান। এবং লেগুন শর্ট স্টোরিটি লিখেছেন তিনি 1896 লেগুন শর্ট স্টোরিটি লিখেছেন এবং তার পরবর্তী বছরে, পরের বছরে 1897 কর্নহিল ম্যাগাজিনে কিন্তু প্রথম পাবলিশ হয় লেগুন শর্ট স্টোরি। ঠিক আছে, তো কোথায় পাবলিশ হয়? কর্নহিল, CORNHILL, কর্নহিল এটা ম্যাগাজিন। এবার এটা যদি বলা হয় কোন কালেকশানে পাবলিশ করা হয়, কালেকশানটা হচ্ছে কয়েকটা শর্ট স্টোরি মিলে যখন পাবলিশ হয় সেটা হচ্ছে কালেকশান। তো কোথায়, আমি এর আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম, সেখানে কালেকশান দিয়েছিলাম এবং সেটা আনসার হবে দ্য টেলস অফ আনরেস্ট। লেগুন কোন কালেকশানে পাবলিশ হয়? টেলস অফ আনরেস্ট। তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে লেগুন তো কর্নহিল ম্যাগাজিন হবে। অবশ্যই সেটা ঠিক, ম্যাগাজিন বললে কর্নহিল হবে, কিন্তু কালেকশান বললে কিন্তু টেলস অফ আনরেস্ট, এটা একটু মাথায় রেখো। তো লেগুনটা অ্যাকচুয়ালি এখানে সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। আমরা এর মধ্যে দেখব, লেগুনের মধ্যে দেখব প্রচুর সিম্বল আছে। আর আমাদের লেগুনের মেন থিম হচ্ছে, তিনটে থিম আছে এখানে, যেটা হচ্ছে রিমোর্স আছে, বিট্রায়াল, রিমোর্স অ্যান্ড রেট্রিবিউশন। তো আমরা শর্ট স্টোরিটা পড়বো যখন বুঝবো সেখানে আছে। তো লেগুন অ্যাকচুয়ালি কী জিনিস, লেট মি শো ইউ আ পিকচার হুইচ উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ লেগুন। তো হোয়াট ইজ লেগুন? ওকে, দিস ইজ লেগুন। এটা একটা লেগুনের ছবি। এই যে পার্টটা আছে এখানে, এটাকেই আমরা লেগুন বলবো। সাধারণত লেগুনের তিন সাইডটা কিন্তু ঢাকা থাকে এবং এই সামনের পার্টটার সঙ্গে একটা মেন জলাশয়ের একটা যোগ থাকবে। এখানে কি হয়, জোয়ারের সময় যখন জলস্ফীতি ঘটে, জোয়ারের সময় তখন এখান থেকে এই যে একটা বর্ডার মতো আছে, এটা একটা স্যান্ড দ্বারা গঠিত একটা বর্ডার থাকে এখানে এবং তিন সাইড ঢাকা থাকবে। এবং জোয়ারের সময় এই যে বর্ডার স্যান্ডটাকে পার করে কিছু জল এখানে চলে আসবে এবং এই জায়গাটা একটা হালকা অগভীর জায়গা। ঠিক আছে, এবং সেই স্রোতের সময় যখন স্রোত ওঠে, আমরা জানি স্রোতটা একবার এদিকে যায় আবার এদিকে নেমে আসে। তো এই জায়গাটা যেহেতু একটু গর্ত মতো জায়গা থাকায় এখানে কিছুটা জল স্ট্যাগন্যান্ট থেকে যায়, সেই জলটা কিন্তু এখানে আবার ফিরে আসে না। ঠিক আছে, তো এখানটায় সবসময় একটা জল থাকে এবং এই জলটা কি হয়, লবণাক্ত হয়। তো এটাই হচ্ছে লেগুন। এবং লেগুনের সাধারণত এরকম একটা বালিয়াড়ি দিয়ে একটা বর্ডার করা থাকে মেন জলাশয়ের সঙ্গে এবং এখান থেকে কিছুটা জল এখানে চলে আসে, আবার এখান থেকে জলটা রিটার্ন আসার সময় কিছুটা আসতে পারে না, কারণ এই জায়গাটায় বাধা পায়। তো সেটাই হচ্ছে লেগুন। এখানে দেখো, আ বডি অফ ওয়াটার কাট অফ ফ্রম আ লার্জার বডি বাই আ রিফ অফ স্যান্ড। তো এটাই হচ্ছে লেগুন। তো আমাদের আরশাদ যে হিরো, এরকম একটা লেগুনে বাস করে, আমরা শর্ট স্টোরিতে দেখবো ডিটেলসে। তো শুরু করছি, দ্য লেগুন বাই জোসেফ কনরাড। The white man, leaning with both arms over the roof of the little house in the stern of the boat, said to the steersman. The white হোয়াইট ম্যান হচ্ছে আরশাদের একটা ইউরোপিয়ান ফ্রেন্ড। তিনি ইউরোপিয়ান ফ্রেন্ড এবং ব্যবসা সূত্রে তার মালাই আর্কিপিলজিতে আসা, এবং সেখান থেকেই আরশাদ এবং তার ব্রাদারের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। তো এই হোয়াইট ম্যান হচ্ছে আমাদের গল্পের ন্যারেটার, একেই আমরা জোসেফ কনরাডের মাউথপিস বলতে পারি। ঠিক আছে, তো হোয়াইট ম্যান কী করছে, লিনিং উইথ বোথ আর্মস, লিনিং মানে ঝুঁকে থাকা, উইথ বোথ আর্মস মানে দুই হাত দিয়ে, ওভার দ্য রুফ অফ দ্য লিটল হাউস ইন দ্য স্টার্ন অফ দ্য বোট। তো কী হয়,
স্টার্ন বলতে একটা বোটের যে পিছন ভাগটা, যে চওড়া ভাগটা, সেটাকেই বলা হয় স্টার্ন। ঠিক আছে, তো স্টিয়ার্সম্যান অ্যান্ড সেড টু দ্য স্টিয়ার্সম্যান। আচ্ছা, একটা ছবি তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা বোট, এবং একটা বোটের পিছনের ভাগটা সাধারণত এই যে ভাগটা চওড়া, এই যে ভাগটা, এটাকে বলা হয় স্টার্ন। আর সামনে দেখবে এরকম একটা আর জলটা কেটে যাওয়ার জন্য এই জায়গাটা এরকম সরু থাকে, আর এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে স্টার্ন। ঠিক আছে, আর এই যে স্টিয়ার্সম্যান, আমরা এনাকে স্টিয়ার্সম্যান বলতে পারি। স্টিয়ার্সম্যানের মেন কাজ থাকে, সে কিন্তু এই পিছনে বসে বোটটার ডিরেকশনটা ঠিক করেন, এবং এই জায়গাটায় এই যে একটা ব্লেড মতো দেখা যাচ্ছে, এখানে একটা ব্লেড থাকে, এবং এখানে বসে তিনি সেই ব্লেডটা দ্বারা বোর্ডের যে মুভমেন্ট না, ডিরেকশনটা নির্দেশ করেন, বোর্ডটা কোন দিকে যাবেন, তো কোন দিকে যাবে, ডান দিকে না বাদিকে। তো এনাকেই মেনলি বোর্ডের মাস্টার সাধারণত আমরা বলতে পারবি, কারণ তার হাতে ডিরেকশনটা থাকে। ঠিক আছে, তো ইনি হচ্ছে স্টিয়ার্সম্যান। আমরা চলে যাচ্ছি টেক্সটে। দ্য হোয়াইট ম্যান লিনিং উইথ বোথ আর্মস ওভার দ্য রুফ অফ দ্য লিটিল হাউস ইন দ্য স্টার্ন অফ দ্য বোট। তো একটা বোট আছে, এবং তার পিছনের ভাগটাতে একটা বোটের সাথে পিছনের দিকে একটা শেড করা থাকে, তো সেই শেডটাকেই বলা হচ্ছে কি রুফ, এবং সেই শেড করা আছে সেটাই হচ্ছে হাউস, এবং শেডটাকে বলা হচ্ছে রুফ। তো সেই শেডের উপরে বোথ আর্মস দিয়ে, মানে একটা হাতের উপরে ভর করে হালকা করে হোয়াইটম্যান ঝুলে আছে। আর সেড টু দ্য স্টিয়ার্সম্যান, এবং সেড টু দ্য স্টিয়ার্সম্যানদের বলছে, উই উইল পাস দ্য নাইট ইন আরসাথস ক্লিয়ারিং, ইট ইজ লেট। কী বলছে উই উইল পাস দ্য নাইট ইন আরসাথস ক্লিয়ারিং। তো উই বলতে এখানে হোয়াইটম্যান আছে, স্টিয়ার্সম্যান আছে, এবং বোর্ডে আরও কিছু লোক আছে, তাদের কথা বলছে। তো যেহেতু ইট ইজ লেট, দেরি হয়ে গেছে, তাই হোয়াইটম্যান ঠিক করেছে সে কিন্তু আরসাথের ক্লিয়ারিংয়ে আজকে রাতটা কাটাবে। তো হরেস ক্লিয়ারিং হচ্ছে অ্যান ওপেন স্পেস ইন আ ফরেস্ট। ঠিক আছে, তো একটা ফরেস্টে সাধারণত ওপেন যে ফাঁকা জায়গাটা থাকে, সেটাকেই বলা হয় ক্লিয়ারিং, এবং আরশাদ সেরকম একটা জায়গাতেই বাস করে। তো হোয়াইটম্যান সেটা জানে, এবং হোয়াইটম্যান ঠিক করেছে যে এখানেই আজকে রাতটি কাটাবে। দ্য মালাই অনলি গ্রান্টেড। দ্য মালাই বলতে সেই স্টিয়ার্সম্যানকেই বোঝাচ্ছে। মালাই আর্কিপেলাগো, মানে মালাই দ্বীপপুঞ্জগুলো, এগুলো সাধারণত ইন্দোনেশিয়ার অন্তর্গত। ঠিক আছে, তো সেখানকার অধিবাসী যেহেতু স্টিয়ার্সম্যান, তাই তাকে বলছে মালাই। দ্য মালাই অনলি গ্রান্টেড মানে ঘোত ঘোত আওয়াজ করা, সাউন্ড অফ পিক। তো এটার দ্বারা কি একটা অসম্মতি প্রকাশ করা। অ্যান্ড ওয়েন্ট অন লুকিং, তো মালাই অসম্মতি প্রকাশ করলো, অ্যান্ড ওয়েন্ট অন লুকিং ফিক্সডলি অ্যাট দ্য রিভার, এবং সেই রিভারের দিকে ফিক্সডলি তাকিয়ে আছে। দ্য হোয়াইট ম্যান রেস্টেড হিজ চিন অন হিজ ক্রসড আর্মস অ্যান্ড গেজড অ্যাট দ্য ওয়েক অফ দ্য বোট। দ্য হোয়াইট ম্যান রেস্টেড হিজ চিন, তার সেই চিন বলতে আমরা চিবুক যেটা, তো মানে হাতটা ক্রসড করে তার উপরে তার সেই চিনটা রাখলো। অ্যান্ড গেজড অ্যাট দ্য ওয়েক অফ দ্য বোট, এবং গেজ মানে তাকিয়ে থাকা, অ্যাট দ্য ওয়েক অফ দ্য বোট। তো বোটটা যখন যায় জলে, দেখবে একটা পথ মতো তৈরি হয় পিছন দিক দিয়ে, তো সেটাকেই বলা হচ্ছে ওয়েক, এবং সেটার দিকে হোয়াইটম্যান কি তাকিয়ে আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রেট অ্যাভিনিউ, আমি একটু তাড়াতাড়ি পড়াবো কারণ টেক্সটটা অনেকটাই বড়, তোমরা বুঝতে পারছো, এইটাই মানে একটা ভিডিওতে কমপ্লিট কোনো সম্ভব হবেই না। দেখা যাক। At the end of the straight avenue, a forest cut by the intense glitter of the river, the sun appeared unclouded. তো কি বলছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রেট অ্যাভিনিউ অফ ফরেস্ট, মানে তারা যে একটা ছোট সরু নদী দিয়ে যাচ্ছে, এবং তার দুই ধারে কিন্তু গাছ আছে, ফরেস্ট আছে, এবং সেই যে পথ দিয়ে যাচ্ছে সেটাকেই বলছে স্ট্রেট অ্যাভিনিউ অফ ফরেস্ট। অ্যাভিনিউ মানে পথ, সেটাই হচ্ছে পথ। এবং কি হচ্ছে দেখো, কাট বাই ইন্টেন্স গ্লিটার অফ দ্য রিভার, এবং তার মাঝে মধ্যে মানে তারা সেই পথটা পার করে এসে একটা জায়গায় যেখানে প্রবেশ করেছে, সেখানে দেখা যাচ্ছে নদীটা অনেকটা বড়, এবং দুই ধারে গাছপালা তেমনটা নেই। তো সেই জন্য বলছে যেন তাদের যেন মনে হচ্ছে পথটা হারিয়ে গেছে, এবং সেই পথটা হারিয়ে যাওয়ার কারণ কি, বাই দ্য ইন্টেন্স গ্লিটার অফ দ্য রিভার, মানে একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছে, সেখান থেকে যেতে যেতে একটা বড় জায়গায় চলে এসেছে রিভারে, এবং সেখান থেকে তাদের মনে হচ্ছে যেন পথটা হারিয়ে গেছে। তাই বলছে সেই পথটা কি হচ্ছে কাট, মানে পথটাকে যেন কি স্টেট অ্যাভিনিউ অফ ফরেস্টটা কী হচ্ছে কাট করা হচ্ছে কিসের দ্বারা, বাই দ্য ইন্টেন্স গ্লিটার অফ দ্য রিভার। দ্য সান অ্যাপিয়ার্ড আনক্লাউডেড, আকাশে মেঘ নেই, সান উঠেছে, অ্যান্ড ড্যাজলিং চকচক করছে, পয়েসড লো ওভার দ্য ওয়াটার দ্যাট শোন স্মুথলি লাইক এ ব্যান্ড অফ মেটাল। পয়েসড মানে আকাশে যে সূর্য ওঠা, সেটাকে বলা হয় পয়েসড। তো আকাশে পয়েসড লো মানে সানটা কি, সেটা যেন লো হয়ে গেছে, মানে এটা আফটারনুন টাইম,
ওভার দ্য ওয়াটার, এবং সেটা ওভার দ্য ওয়াটারের উপরে চলে এসছে, অ্যান্ড শোন স্মুথলি লাইক এ ব্যান্ড অফ মেটাল, যেটাকে দেখে মানে সেই যে সানের যে লাইটটা জলের উপরে পড়ছে এবং সেটা যেন চকচক করছে, স্মুথলি জলের উপরে পড়ছে এবং চকচক করছে, এবং সেই চকচক করছে বলে দেখে যেন সেটাকে মনে হচ্ছে লাইক এ ব্যান্ড অফ মেটাল, যেন একটা মেটাল মানে ধাতুর কোনো ধাতব কোনো একটা ব্যান্ড যেটা চকচক করছে সেটা মনে হচ্ছে। তারপরে দেখো, দ্য ফরেস্ট সম্বার অ্যান্ড ডাল মানে বিষণ্ণ, স্টুড মোশনলেসলি দাঁড়িয়ে আছে, অ্যান্ড সাইলেন্ট এবং সাইলেন্ট অন দ্য ইচ সাইড অফ দ্য ব্রড স্ট্রিম, এবং বড় ব্রড স্ট্রিম মানে নদীর দুই ধারে সেই ফরেস্টগুলো সেটা কিনা যেন সম্বার মানে বিষণ্ণ, মোশনলেস অ্যান্ড সাইলেন্ট। তো কারণটা কি, কারণটা আস্তে আস্তে আমরা দেখব পরে। তো এখানে নেচার যেন মোশনলেস। অ্যাট দ্য ফুট অফ বিগ towering trees, trunkless nipa palm rose from a mud of the bank. ওকে, তো ট্রাঙ্কলেস নিপা পামটা একটু আমাদের জানতে হবে। এটা হচ্ছে ট্রাঙ্কলেস অফ নিপা পাম ট্রিজ বলতে আমরা এই ট্রিটাকেই বুঝি। এটা হচ্ছে নিপা পাম ট্রি, যেটা সাধারণত আমরা সুন্দরবনে গেলে ভালো বেশি দেখতে পাবো। তো এটা সাধারণত জলে, এদের গোড়াটা জলে থাকে, দেখা যায় না, এবং সেখান থেকেই পাতাগুলো একটু লম্বা লম্বা হয় এবং সাধারণত দেখতে আমাদের নারকেল গাছের মতো। তো সেটাই হচ্ছে পাম ট্রি, ঠিক আছে, নিপা পাম। তো এগুলো সাধারণত এরকম জলাশয়ের ধারে জন্মায়, সুন্দরবনে গেলে আমরা খুব ভালো দেখতে পারি। অ্যাট দ্য ফুট অফ বিগ টাওয়ারিং ট্রিজ মানে সেই নদীর দুই ধারে অনেক ট্রি আছে, বড় বড় ট্রি সেখানে আছে, ঠিক আছে, বড় বড় ট্রি সেখানে দেখা যাচ্ছে, এবং সেই বড় বড় ট্রিগুলোকে বলা হচ্ছে কি টাওয়ারিং ট্রিজ, বড় ট্রি। এবং সেই বড় ট্রির পাশে মানে ফুট বলছে, অ্যাট দ্য ফুট অফ বিগ মানে তাদের ফুট মানে পায়ের দিকে নিচে কিছু আছে ট্রাঙ্কলেস নিপা পাম। তো ওই ট্রাঙ্কলেস নিপা পাম বলতে ওই ট্রিগুলো রোজ ফ্রম দ্য মাড অফ দ্য ব্যাঙ্ক, যেগুলো কিনা ব্যাঙ্কের মানে নদী তীরের মাড মানে কর্দমাক্ত এলাকা, সেখান থেকে রোজ মানে বেরিয়েছে বা জেগে আছে। ইন বাঞ্চেস অফ লিভস এনর্মাস অ্যান্ড হেভি, এবং তার বাঞ্চেস অফ লিভস পাতার বাঞ্চগুলো এনর্মাস অ্যান্ড হেভি বড় মানে আকৃতিতে একটু, এনর্মাস মানে বড়, এনর্মাস অ্যান্ড হেভি মানে বড়, দ্যাট হাং আনস্টাইরিং ওভার দ্য ব্রাউন সুইল অফ এডিস, দ্যাট হাং যেটা ঝুলছে, আনস্টাইরিং মানে নড়ছে না, তার মধ্যে কোনো মোশন নেই, ওভার দ্য ব্রাউন সুইল অফ এডিস, সুইল মানে ঘূর্ণাবর্তন, এডিস মানে জলাবর্ত। তো জলের উপর যে ঘূর্ণন সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে ব্রাউন সুইল অফ এডিস। তো সুইল অফ এডিস হচ্ছে সেই যে ঘূর্ণাবর্ত জলের উপরে সাধারণত দেখা যায়, তো সেটাকেই বলা হচ্ছে সুইল অফ এডিস, এবং সেটা কি ব্রাউন কালার। তো তার উপরে সেই এডিসের উপরে তাদের সেই মানে লিভস, বাঞ্চেস অফ লিভস এনর্মাস অ্যান্ড হেভি দ্যাট হাং আনস্টাইরিং, যেটা ঝুলছে বাট তার মধ্যে কোনো মোশন নেই। ইন দি স্টিলনেস অফ দ্য এয়ার এভরি ট্রি বলছে বাতাসের মধ্যে কোনো স্টিলনেস আছে, তার মধ্যে কোনো মোশন নেই। তো সেরকম একটা পরিস্থিতি। তো কেন নেচার এরকম রিয়্যাক্ট করছে, এটাকে আমরা প্যাথেটিক ফ্যালাসি বলতে পারি। তো সাধারণত এরকম কারণটা হতে পারে যে নেচার রিয়্যাক্ট করছে হয়তো ডায়ামিলন যে মৃত্যুশয্যায় তার জন্য, বা আরসাদ যে তার ভাইয়ের সঙ্গে বিট্রায়াল করেছে তার জন্য, এটা আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। ইন দ্য স্টিলনেস অফ ইয়ার এভরি ট্রি, তো ইয়ারে সেই স্টিলনেসে এভরি ট্রি, এভরি লিফ, এভরি বাউ, এভরি টেন্ড্রিল অফ ক্রিপার হচ্ছে লতা গাছ, এবং তাদের সেই আকর্ষ সেটাকে আমরা বলি টেন্ড্রিল। তো লতার সেই আকর্ষগুলি, এভরি পেটালস অফ মাইনিউট ব্লুজুমস, এবং পেটাল বলতে ফুলের পাপড়ি, তো ফুলের পাপড়িগুলি যেন এই সবগুলি যেন সিম টু হ্যাভ বিন বিউইচ মানে মন্ত্রমুগ্ধ করা বা জাদুমুগ্ধ করা। তো তাদের মধ্যে কোনো মোশন নেই, তো সেটাকে দেখে মনে হচ্ছে তাদেরকে যেন বিউইচ করা হয়েছে ইনটু অ্যান ইমোবালিটি মানে যে বললাম মোশনলেস মানে কোনো গতি নেই যার মধ্যে, তাদের মধ্যে যেন মানে বিউইচ করা হয়েছে, মন্ত্রমুগ্ধ করা হয়েছে ইনটু অ্যান ইমোবালিটি পারফেক্ট অ্যান্ড ফেইল। নাথিং মুভড অন রিভার বাট দ্য 8 প্যাডেলস দ্যাট রোজ ফ্লাশিং রেগুলারলি, কিছুই বলছেন নদীতে কিছুই মুভ করছে না, বাট দ্য 8 প্যাডেলস, তো 8 সংখ্যাটা মনে রাখো, 8 প্যাডেলস, বাট দ্য 8 প্যাডেলস দ্যাট রোজ ফ্লাশিং রেগুলারলি। তো বোর্ডের সেই যারা বোর্ডম্যান তারা তো বোর্ডটাকে মুভ করার জন্য তাদের প্যাডেলটা করা দরকার, তো তারা প্যাডেল করছে, সেটা বলছে দ্যাট প্যাডেল
রোজ মানে প্যাডেলটা করার নিয়ম হচ্ছে প্যাডেলটা একবার উপরে ওঠে একবার জলের নিচে নামে, তো যখন উপরে ওঠে সেটাকেই বলা হচ্ছে রোজ। আর রোজ ফ্লাশিং রেগুলারলি ডিপড টুগেদার, আবার প্যাডেলগুলি তারা একসঙ্গে কি ডিপ করছে মানে ডুবছে, জলে ডুবছে, টুগেদার একসঙ্গে উইথ এ সিঙ্গেল স্প্লাশ মানে জল ছেটানো। তো তারা প্যাডেল করছে মানে প্যাডেলগুলো একবার উপরে উঠছে একবার নিচে নামছে এবং তার থেকে কিছু জল ছেটাচ্ছে। While the steersman swept right and left with a periodic and sudden flourish of his blade, এবং স্টিয়ারম্যান কী করছে, তার যে একটা পিকচারে দেখিয়েছেন তার কাজ হচ্ছে বোর্ডের ডিরেকশনটা নির্দেশ করা, সে কিন্তু সোয়েপ্ট রাইট অ্যান্ড লেফট উইথ এ পিরিয়ডিক অ্যান্ড সাডেন ফ্লোরিশ অফ হিস ব্লেড। তো সেই ব্লেডটার কথা যেটাকে দিয়ে মানে জলের সাধারণত নিচে ডুবে থাকে সেটাকে দিয়ে বোর্ডের ডিরেকশনটা নির্দেশ করা হয়। তো স্টিয়ারম্যান কী করছে, একবার রাইটে একবার লেফটে সে তার ইচ্ছা মতো বোর্ডটাকে নিয়ে যাচ্ছে যেদিকে দরকার আর কি। অ্যান্ড সাডেন ফ্লোরিশ অফ হিস ব্লেড ডিসক্রাইবিং আ গ্লিন্টিং সেমিসার্কেল অ্যাবভ হিস হেড, এবং বোর্ডটা অনেক সময় দেখবে বেশি টার্ন নিলে যেন একটা সেমিসার্কেল তৈরি হয়, মানে বোর্ডটা সাধারণত অনেক সময় এরকম টার্ন নিলে একটা সেমিসার্কেল তৈরি হয় অর্ধবৃত্ত, তো সেটাকেই বলছে মানে বোর্ডটা যেন এমন একটা টার্ন নিলে যেন একটা সেমিসার্কেল তৈরি হলো তার মাথার উপর, অ্যাবভ হিস হেড। দ্য চার্নড আপ ওয়াটার, তো চার্নড আপ ওয়াটার হচ্ছে উন্মথিত যে জল। তো সেই ব্লেডটা যখন এরকম সোজা আসে ব্লেডটা, মানে বোর্ডটা যখন সোজা আসে তখন কিন্তু ব্লেডটা এরকম সোজা রাখা হলে সেখানে সাধারণত জল খুব কম বাধা পায়, কিন্তু যখন বোর্ডটাকে টার্ন করার দরকার হয় তখন ব্লেডটা এরকম ঘোরালে সেখানে কিন্তু এই সাইডে কিন্তু জলের একটা ফোর্স পড়ে, তো সেই ফোর্স পড়ার ফলে জলটা যেন টার্নড আপ হচ্ছে মানে কি উন্মথিত হচ্ছে জলটা, অ্যান্ড টার্নড আপ ওয়াটার ফ্রথেড, এবং সেখানে একটু গ্যাজা সৃষ্টি হচ্ছে, তো সেটাই বলা হচ্ছে সেই জলটা যেন টার্নড আপ মানে উন্মথিত জল টার্নড আপ ওয়াটার ফ্রথ গ্যাজা সৃষ্টি করছে অ্যালং সাইড কনফিউজড মারমার। তো সেখানে জলটা যেহেতু সেই ব্লেডে বাড়ি খায়, এখানে বাড়ি খেলে একটা কি হয় মানে জলটা উন্মথিত হয় এবং গ্যাজের সৃষ্টি এবং সেই সঙ্গে একটা কনফিউজড মারমার একটা আওয়াজ তৈরি করে, সেটাই বলা হচ্ছে। অ্যান্ড দ্য হোয়াইট ম্যানস ক্যানো, সো হোয়াট ইজ ক্যানো, ক্যানো হচ্ছে স্মল বোট যেগুলো সেটাকে বলা হয় ক্যানো, স্মল বা লাইট বোট সেগুলো হচ্ছে ক্যানো। দ্য হোয়াইট ম্যানস ক্যানো, এবং হোয়াইট ম্যানের সেই বোটটি অ্যাডভান্সিং আপস্ট্রিম ইন এ শর্ট লিভড ডিস্টারবেন্স অফ ইটস ওন মেকিং, কী হচ্ছে অ্যাডভান্সিং আপস্ট্রিম, সে কিন্তু আপস্ট্রিমের দিকে এগিয়ে চলেছে মানে কি সামনের দিকে কিন্তু এগিয়ে চলেছে, ইন এ শর্ট লিভড ডিস্টারবেন্সের মধ্য দিয়ে যে অফ ইটস ওন মেকিং, যে ডিস্টারবেন্স মানে একটা সমস্যা সেখান থেকে ডিস্টারবেন্স। তো সেই যে ব্লেডটা এরকম করার ফলে একটু মানে একটা যে চার্নড আপ ওয়াটার সৃষ্টি হয়েছে, তো সেটাই বলা হচ্ছে ডিস্টারবেন্স। তো তার মানে অফ ইটস ওন মেকিং, যেটা কিনা ওন মেকিং মানে বোর্ডের নিজেই তৈরি করেছে, এবং তাই বলছে যে অ্যাডভান্সিং আপস্ট্রিম ইন দ্য শর্ট লিভ ডিস্টারবেন্স অফ ইটস ওন মেকিং। তো সাধারণত হালকা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে তার বোর্ডটা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। সিম টু এন্টার দ্য পোর্টালস মানে হচ্ছে দরজা, হ্যাঁ, সিম টু এন্টার দ্য পোর্টালস অফ আ ল্যান্ড, যেন সেটাকে মনে হচ্ছে কি যেন একটা ল্যান্ডের পোর্টালে এসে তারা পৌঁছেছে ফ্রম হুইচ দ্য ভেরি মেমোরি অফ মোশন হ্যাড ফর এভার ডিপার্টেড, বলছে সেখানে যেন কোনো মোশন নেই, নেচার এরকম রিয়্যাক্ট করছে, নেচারের মধ্যে কোনো মোশনলেস, তো সেটা যেন তারা সেই মানে সিম টু এন্টার পোর্টালস অফ আ ল্যান্ড, একটা ল্যান্ডের পোর্টাল প্রবেশ করে তা মনে হচ্ছে যেন ফ্রম হুইচ দ্য এভরি মেমোরি অফ মোশন হ্যাড ফর এভার ডিপার্টেড, বলছে যেখানে যেন সেই মোশনের সেই মেমোরিটাই মানে কোনো সময় নেচার যে মোশন ছিল নেচারের মধ্যে মোশন ছিল সেই মেমোরিটাই যেন হ্যাড বিন ফর এভার ডিপার্টেড, সেটা যেন পুরোটাই মুছে গেছে, ডিপার্ট হয়ে গেছে, নেই। দ্য হোয়াইট ম্যান টার্নিং হিজ ব্যাক আপন দ্য সেটিং সান, তো হোয়াইট ম্যান এতক্ষণে সেটিং সান মানে অস্তগামী সূর্য, তো সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তো সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তো হোয়াইট ম্যান কিন্তু প্রথমে এই দিকেই তাকিয়েছিল, সূর্য অস্ত যাচ্ছে সেই দিকেই তাকিয়েছিল, ঠিক আছে। তারপরে কী হচ্ছে, দ্য হোয়াইট ম্যান টার্নিং হিজ ব্যাক, তারপরে ব্যাক করছে আপন দ্য সেটিং সান, তারপরে তার সেই ব্যাকটা মানে সে যে সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে প্রথমে সেই দিকে তাকিয়েছিল এবং হচ্ছে কিন্তু টার্ন করছে, এবার সেই দিকে পিছনটা দিয়ে সে কিন্তু দেখছে যে পূর্ব দিকটা দেখছে।
লুকড অ্যালং দ্য এমটি অ্যান্ড ব্রড এক্সপ্যান্স অফ দ্য সি রিচ, এবং সেই দিকে তাকিয়ে কী দেখছে, তারা যে বড় একটা ব্রড সি ফেলে এসছে, সেই সিটাকেই মানে এমটি একটা জায়গা, অ্যান্ড ব্রড এক্সপ্যান্স অফ দ্য সি রিচ, তারা সে ব্রড যে এমটি একটা সি রিচটা ফেলে এসছে এবং সে সেটা দাঁড়িয়ে সেটাই দেখছে। ফর দ্য লাস্ট 3 miles, ফর দ্য লাস্ট 3 miles অফ ইটস কোর্স বলছে নদীর যে গতিপথ, সেটা নদীর গতিপথের শেষ 3 মাইল দ্য ওয়ান্ডারিং হেজিটেটিং রিভার, তো ওয়ান্ডারিং মানে জিগজ্যাক ওয়েতে নদীটি বয়ে চলেছে, সেটাই বলা হচ্ছে ওয়ান্ডারিং অ্যান্ড হেজিটেটিং রিভার। তো সে যে রিভারটা যেন বইতে হেজিটেট করছে, সেই জন্য সে জিগজ্যাক ওয়েতে বয়ে চলেছে, ঠিক আছে। তো লাস্ট 3 মাইলসটা হলে কি, নদীর গতিপথটা কেমন ছিল, ওয়ান্ডারিং হেজিটেটিং রিভার, as if enticed irresistibly by the freedom of an open horizon. এন্টাইজড মানে কি, বিমোহিত। তো এতক্ষণ 3 মাইল ধরে সে কিন্তু ওয়ান্ডারিং অ্যান্ড হেজিটেটিং ওয়েতে বয়ে এসেছে নদীটি, এবং সে কিনা তারপরে দেখো ওপেন হরাইজনের ফ্রিডমে এসে, মানে ওপেন হরাইজনে আসার পর একটা মুক্ত জায়গায় আসার পরে ওপেন হরাইজনের ফ্রিডমটা পেয়ে সে যেন মনে হচ্ছে যেন এন্টাইজড হয়েছে, বিমোহিত হয়েছে। তারপরে বিমোহিত হয়ে কী করছে, ফ্লোজ স্ট্রেট টু দ্য সি, এবং সেখান থেকে যেন সোজা সিতে চলে গেছে। ফ্লোজ স্ট্রেট টু দ্য ইস্ট, পূর্ব দিকে সোজা চলে গেছে, টু দ্য ইস্ট দ্যাট হারবার্স বোথ লাইট অ্যান্ড ডার্কনেস, ঠিক আছে। টু দ্য ইস্ট দ্যাট হারবার্স বোথ লাইট অ্যান্ড ডার্কনেস, এবং সেই পূর্ব দিকে চলে গেছে, যে পূর্ব দিকে কিন্তু তো কি হচ্ছে, সেই পূর্ব দিকে চলে গেছে নদীটি, দ্যাট হারবার্স বোথ লাইট অ্যান্ড ডার্কনেস, তো সেই পূর্ব দিকে চলে গেছে, যে পূর্ব দিক থেকে কিন্তু প্রথমে লাইট আমরা দেখি, মানে সূর্য ওঠে লাইটটা পাওয়া যায়, এবং সেই পূর্ব দিকে কিন্তু প্রথমেই ডার্কনেস চলে আসে। তো এই যে লাইট অ্যান্ড ডার্কনেস, এটাও কিন্তু সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। তো লাইট বলতে আমরা সেই আরশাদের জীবনে সেই লাইটটা যখন সে কিনা, মানে আরশাদ একটা মানে সুপুরুষ সুযোদ্ধা আমরা জানি, এবং ডায়ামেলনের সঙ্গে তার পরিচয় হওয়ার আগে তার সেই লাইফটা যেমন ছিল সেটাকে আমরা লাইট বলতে পারি, এবং ডায়ামেলনের পরে সে যেন একটা শর্ট লিভড লাইফ, মানে একটা সংক্ষিপ্ত জীবনের মধ্যে প্রবেশ করে, এবং সেখান থেকে বেরিয়ে আসা একরকম অসম্ভব ছিল, তো সেটাকেই বলা হচ্ছে ডার্কনেস। এটা কিন্তু সবই সিম্বলের মধ্যে প্রচুর সিম্বল আছে। তারপর দেখো অ্যাস্টার্ন অফ দ্য বোট, দ্য রিপিটেড কল অফ সাম বার্ড। তো অ্যাস্টার্ন অফ দ্য বোট, সেই আগে ছিল STERN, এখানে আছে অ্যাস্টার্ন ASTERN, তো মিনিং সেই একই। ব্যাক পার্ট অফ দ্য বোট অ্যাস্টার্ন মানে, ঠিক আছে, অফ দ্য বোট দ্যাট দ্য রিপিটেড কল অফ সাম বার্ড আ ক্রাই ডিসকর্ডেন্ট অ্যান্ড ফিবেল স্কিপড। তো কী হচ্ছে, স্টার্ন অফ দ্য বোর্ডের সেই রিপিটেড কল অফ সাম বার্ড, কিছু পাখির আওয়াজ, আ ক্রাই ডিসকর্ডেন্ট মানে হার্শ সাউন্ড, একটা কর্কশ একটা সাউন্ড, ঠিক আছে। অ্যান্ড ফিবেল, স্কিপড অ্যালং ওভার দ্য স্মুথ ওয়াটার। স্কিপড এখানে স্কিপড মানে হচ্ছে মুভড স্পিডিলি, ঠিক আছে, যেন মুভড করলো, মুভড অ্যালং ওভার দ্য স্মুথ ওয়াটার। তো সেই পাখির আওয়াজ, যে কর্কশ আওয়াজ, সেটা যেন স্পিডিলি মুভ করলো ওভার দ্য স্মুথ ওয়াটারের উপর দিয়ে, অ্যান্ড লস্ট ইটসেলফ, এবং মুভ করেই যেন সেটা লস্ট হয়ে গেল, হারিয়ে গেল। বিফোর ইট কুড রিচ দ্য আদার শোর, অন্য একটা শোরে পৌঁছানোর আগেই যেন সেই আওয়াজটা হারিয়ে গেল। ইন দ্য ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ড, যেন সেই আওয়াজটা ইন দ্য ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ড, সেই রকম একটা ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমরা ব্রেথ নিলেও স্বাভাবিক একটা আওয়াজ হয়, কিন্তু এখানে মানে নিস্তব্ধতা এতটাই আছে, সেটার দ্বারা সেটা বোঝানোর জন্যই বলছে ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তো ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ডে যেন সেই আওয়াজটা হারিয়ে গেল কোথায়। দ্য স্টিয়ার্সম্যান ডাক হিজ প্যাডেল, ডাক মানে খনন আমরা জানি, কিন্তু এখানে ডাক না, এখানে মানে প্যাডেলটা যে তিনি চালাচ্ছেন সেটাকেই বলা হচ্ছে। দ্য স্টিয়ার্সম্যান ডাক হিজ প্যাডেল ইনটু দ্য স্ট্রিম, মানে ডাক হিজ প্যাডেল ইনটু দ্য স্ট্রিম, মানে প্যাডেলটা তিনি চালাচ্ছেন, প্যাডেলটার কাজ একবার উপরে ওঠা একবার নিচে নামা, তো স্ট্রিমে তিনি স্টিয়ার্সম্যান প্যাডেল করে যাচ্ছে। অ্যান্ড হেল্ড হার্ড উইথ স্টাইফেন আর্মস, এবং কী করছে, সেই প্যাডেলটাকে কিন্তু হেল্ড হার্ড উইথ
স্টিফেন্ড আর্মস মানে শক্ত হাতে, ঠিক আছে। তো এবং প্যাডেল করছেন এবং সেটাকে কিন্তু শক্ত হাতে ধরে রেখেছেন। তো যখন বোর্ডের নোঙর করার টাইম হয় তখন সেই প্যাডেলটাকে শক্ত করে ধরে রাখতে হয়, নাহলে মানে বোর্ডটা যেদিকে যাবে সেই ডিরেকশানটা ঠিক করে শক্ত করে ধরে রাখতে হয়, আদারওয়াইজ প্যাডেলটা ঘুরে যেতে পারে। তো সেটাই বলছে, মানে এবার এদের ডিপার্ট করার টাইম এসে গেছে। তো হেল্ড হার্ড উইথ স্টিফেন আর্ম, শক্ত হাতে ধরে রেখেছে। হিজ বডি থ্রন ফরওয়ার্ড, শুধু শক্ত করে ধরে রাখেনি, তার বডির পুরো প্রেশারটাই তার উপর দিয়েছে। দ্য ওয়াটার গার্গেলড লাউড, ওকে। তো গার্গেল মানে হচ্ছে একটা আওয়াজ করা, একটা আওয়াজ, ঠিক আছে। গার্গেল লাউড, তো ওয়াটার যেন রিয়্যাক্ট করছে। তো এখানে এটা ওয়াটার গার্গেল অ্যালাউড, এটাও অবশ্যই পার্সোনিফিকেশন। আমরা এটা পার্সোনিফিকেশন বা প্যাথেটিক ফ্যালাসি তো আছে এবং এটাকে পার্সোনিফিকেশনও বলতে পারি। দ্য ওয়াটার গার্গেলড অ্যালাউড, তো ওয়াটার যেন একটা আওয়াজ করলো। অ্যান্ড সাডেনলি দ্য লং স্ট্রেট রিচ সিম টু পিভট অফ ইটস সেন্টার। দ্য ফরেস্ট সোয়াং ইন এ সেমি সার্কেল। এটা একটু বোঝো। সং মানে হচ্ছে কি ঘুরে যাওয়া, ঠিক আছে। সং মানে ঘুরে যাওয়া। তো এখানে কি করছে, যেহেতু সাডেনলি দ্য লং স্ট্রেট রিচ সিম টু পিভট মানে সুইং SW সোয়াং মানে হচ্ছে কি, সোয়াং মানে টার্ন করা, ঠিক আছে। আর পিভট মানে কি, ঘুরে যাওয়া। তো এটা বলা হচ্ছে যে সেই ব্লেডটা দিয়ে বোর্ডটাকে একটু যেন টার্ন করে ঘুরিয়ে নেওয়া হলো, অ্যান্ড বোর্ডটা যেন পিভট অন ইটস সেন্টার দ্য ফরেস্ট। এবং সে বোর্ডটা যেহেতু ঘুরে গেছে, মানে ঘুরিয়ে নিয়েছে, এবং সেটাকে দেখে মনে হচ্ছে দ্য ফরেস্ট সোয়াং ইন এ সেমি সার্কেল, যেন মনে হলো ফরেস্টটা কি না সোয়াং করলো, মানে টার্ন করলো ইন এ সেমি সার্কেল, একটা অর্ধবৃত্ত আকারে যেন ফরেস্টটা টার্ন করলো। অ্যাকচুয়ালি এখানে কিন্তু ফরেস্টটা টার্ন করেনি, যেহেতু সে বোর্ডটা ঘুরিয়েছে। তো সেটা দেখে মনে হচ্ছে যেন ফরেস্টটা টার্ন করলো, ফরেস্টটা যেন সেমি সার্কেলের আকারে টার্ন করলো, সেটাই বলা হচ্ছে। অ্যাকচুয়ালি ফরেস্টটা দাঁড়িয়ে আছে, বোর্ডটা টার্ন করলো, ওকে। দ্য স্ল্যান্টিং বিমস অফ সানসেট touch the broad side of the cano with a fiery glow. The slanting beams মানে সেই পড়ন্ত সূর্য রশ্মি, ওকে। স্ল্যান্টিং বিমস সানসেটে সেই পড়ন্ত রশ্মি টাচ দ্য ব্রড সাইড অফ দ্য ক্যানো, ব্রড সাইডের কোথায় টাচ করছে, ক্যানোর ব্রড সাইডটাকে টাচ করছে উইথ এ ফিয়ারি গ্লো। এবং সেটা মানে ফিয়ারি গ্লো মানে উজ্জ্বল ব্যাপার, ঠিক আছে। উজ্জ্বল একটা আলোর সঙ্গে টাচ করলো ব্রড সাইড অফ ক্যানো। থ্রোয়িং দ্য স্লেন্ডার অ্যান্ড ডিস্টর্টেড শ্যাডো, স্লেন্ডার মানে সরু আমরা জানি, থ্রোয়িং দ্য স্লেন্ডার অ্যান্ড ডিস্টর্টেড শ্যাডোস অফ ইটস ক্রিউ। এবং স্লেন্ডিং মানে সরু, অ্যান্ড ডিস্টর্টেড মানে বিকৃত, সরু এবং বিকৃত শ্যাডোস অফ ইটস ক্রিউ। তো নাবিকদের মানে শ্যাডোগুলো কেমন দেখাচ্ছে, স্লেন্ডার অ্যান্ড ডিস্টর্টেড, বিকৃত ছবি। কারণ যখন শ্যাডো পড়ে, তো শ্যাডোটা তো অ্যাকচুয়ালি পুরোপুরি মানুষ যেরকম সেরকম আসে না, সেটা বিকৃত হয়ে যায়, ঠিক আছে। তো স্লেন্ডার অ্যান্ড ডিস্টর্টেড শ্যাডো অফ ইটস ক্রিউ মানে সেই বোর্ডের নাবিকের ক্রিউগুলো তাদের শ্যাডো পড়ছে, তাদের ছায়া পড়ছে কোথায়, আপন দ্য স্ট্রিক্ট গ্লিটার অফ দ্য রিভার। তো নদীর সেই চকচকে জলের উপরে তাদের শ্যাডো পড়ছে, তাদের ছায়া পড়ছে। দ্য হোয়াইট ম্যান টার্ন টু লুক অ্যাহেড, এবং হোয়াইট ম্যান কী করলো, সামনের দিকে তাকালো। দ্য কোর্স অফ দ্য বোট হ্যাড বিন অল্টার্ড অ্যাট রাইট অ্যাঙ্গেলস। দ্য কোর্স অফ দ্য বোর্ডের মুভমেন্ট, ঠিক আছে। দ্য কোর্স অফ দ্য বোট মানে বোর্ডের মুভমেন্ট হ্যাড বিন অল্টার্ড অ্যাট রাইট অ্যাঙ্গেলস, এবং ইতিমধ্যে বোর্ডের মুভমেন্টটাকে কি অল্টার করা হলো, পরিবর্তন করা হলো রাইট অ্যাঙ্গেলস টু দ্য স্ট্রিমের সেই রাইট অ্যাঙ্গেলের দিকে তার বোর্ডের মুভমেন্টটা, মানে বোর্ডটাকে স্ট্রিমের রাইট স্ট্রিমের দিকে, মানে স্ট্রিমের রাইট অ্যাঙ্গেলের দিকে টার্ন করা হলো। অ্যান্ড দ্য কার্ভড ড্রাগন হেড অফ ইটস প্রাউ মানে সেই বোর্ডটাকেই বলা হচ্ছে, বোর্ডের সম্মুখটাকেই বলা হচ্ছে প্রাউ। তো বোর্ডের সামনেরটা কেমন, ড্রাগন হেডের মতো কিন্তু বোর্ডের সম্মুখ ভাগটা, ঠিক আছে। অ্যান্ড কার্ভড ড্রাগন হেড অফ ইটস প্রাউ ওয়াজ পয়েন্টিং, এবং তার সম্মুখ ভাগটা কী পয়েন্টিং করতে, ওয়াজ পয়েন্টিং নাও অ্যাট আ গ্যাপ, মানে সম্মুখ ভাগটা সেই গ্যাপের দিকে রাখা হলো, ইন দ্য ফিয়ারিং বুশেস অফ দ্য ব্যাঙ্ক।
ফ্রিঙ্গিং বুশেস অফ দ্য ব্যাঙ্ক, তো ব্যাঙ্কে সেই কিছু বুশ আছে এবং সেখানে একটা গ্যাপ আছে, তো সেই মানে সামনের পার্টটা কিন্তু সেই গ্যাপের দিকে পয়েন্ট করে রাখা হলো। ইট গ্লাইডেড থ্রু, গ্লাইডেড মানে এখানে মুভড, ঠিক আছে। ইট গ্লাইডেড থ্রু ব্রুশিং দ্য ওভারহ্যাঙ্গিং টুইগস, টুইগস মানে স্মল ব্রাঞ্চেস, তো bushes and overhanging twigs and disappeared from the river like some slim and amphibious creatures leaving the water of its lair in the forest। এখানে দেখো আমাদের যে বোটটা আছে তার সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে কিসের, অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচার, অ্যাম্ফিবিয়াস মানে উভচর প্রাণী। তো বোটটা যেহেতু যখন দাঁড় করানোর সময় হয় তো বোটটা আস্তে আস্তে মুভ করে, ঠিক আছে। তো সেটাকে দেখে মনে হচ্ছে যেন বোটটা গ্লাইডেড মানে বললাম মুভ করা, তো বোটটা যেন মুভ করছে এবং সেটাকে অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচারের মতো মনে হচ্ছে কেন, কারণ যেন ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য রিভার, সেটা যেন জল ছেড়ে, ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য রিভার সেটা যেন জল ছেড়ে, some slim and amphibious creatures leaving the water, জল ছেড়ে for its lair in the forest, সে যেন ফরেস্টের লেয়ারের দিকে উঠছে, মানে কি অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচারটা যেরকম উভচর প্রাণী, তো এখানে বোটটাকে বলা হচ্ছে উভচর প্রাণী, সে যেন জল ছেড়ে এবার ফরেস্টের দিকে উঠছে, সেটাই বলা হচ্ছে। এখানেই শেষ করছি আজকের ভিডিওটি, এই অনেকটাই বড় হয়ে গেল, তোমাদের হয়তো একটু অসুবিধা হবে দেখতে, তবুও বলবো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে, এবং যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, অল নোটিফিকেশানে প্রেস করো, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা কিন্তু সিলেবাস অনুযায়ী তোমাদের ভিডিও দিয়ে চলেছি, দিয়ে যাব, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো, তাহলে তোমরা একটা লাইক কমেন্ট করলে আমরা আরও ভালোভাবে মানে ভিডিওটি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি একটি বড় হয়ে গেল, তবুও তোমরা একটু মানিয়ে নিও, কারণ এখানে প্রচণ্ড ডিটেলসে অ্যানালিসিসের ব্যাপার আছে, আরও তো আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলতে যাইনি তোমাদের, সেটা বললে আরও বড় হয়ে যেত, তো তোমরা সেটা একটু ঠিক করে নিও। জাস্ট প্রথম দিকে একটু এরকম আছে ব্যাপারটা, শেষের দিকে ব্যাপারটা ইজি আছে, সেটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো আশা রাখি, ঠিক আছে। তো শেষ করলাম।